আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে কি, যে প্রোডাক্ট অফ ম্যাস ম্যাস টাইমস ইটস ভেলোসিটি। একটা বস্তুর ম্যাসের সাথে তার ভেলোসিটি যদি গুণ করি তাহলে যে প্রোডাক্টটা পাই সেটাই হচ্ছে মোমেন্টাম। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। মোমেন্টামকে, লিনিয়ার মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইজ ইকুয়াল টু এম ইন্টু বি, যেখানে এম হচ্ছে ওই অবজেক্টের ভর আর বি হচ্ছে ওই অবজেক্টের ভেলোসিটি। আর লিনিয়ার মোমেন্টাম হচ্ছে একটা কনজার্ভ কোয়ান্টিটি। দ্যাটস মিনস কোন একটা সিস্টেমে যদি বাইরের এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে, এক্সটার্নাল কোনো ফোর্স দ্বারা এফেক্টেড না হয় তাহলে লিনিয়ার মোমেন্টাম কখনো চেঞ্জ হবে না, শুরুতে যা ছিল পরেও তাই থাকবে। ঠিক আছে, তো এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা কেমন, যে যদি কখনো এরকম হয় যে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো ধরনের বল কাজ না করে, তাহলে আহ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে কি হয়, লিনিয়ার মোমেন্টাম এটা সবসময় সমান থাকে, মানে রৈখিক ভরবেগ সবসময় সমান থাকে। That means the vector sum of the linear momentum of all particles in an isolated system remains constant. একটা আইসোলেটেড সিস্টেমে সব পার্টিকেলের যে লিনিয়ার মোমেন্টাম সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স, যদি না কোনো এক্সটার্নাল ফোর্স সেখানে কাজ করে। তো এখানে খুব সহজ একটা প্রুফ দেওয়া আছে, যে প্রুফটা মানে খুবই কমন, যে কি, যে m1 ভরে একটা বস্তু u1 ভেলোসিটিতে চলতেছিল, আর m2 ভরে একটা বস্তু u2 ভেলোসিটিতে চলতেছিল। সো যদি এমন হয় যে u1 এর ভেলোসিটি বেশি হয় আর u2 এর ভেলোসিটি কম হয়, তাহলে কি হবে, কিছুক্ষণ পর এই m2 ভরের বস্তুকে m1 ভরের বস্তুটা ধাক্কা দেবে। ধাক্কা দিলে কি হবে, স্বাভাবিকভাবেই ধরে নিলাম যে m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে এফ এ বি এই বলে ধাক্কা দিল। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। সো m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে এফ বলে ধাক্কা দিবে উল্টা দিকে, এবং এরপরে দেখা যাবে যে এই বস্তু দুইটা আবার v1 ভেলোসিটিতে একটা চলতেছে আর v2 ভেলোসিটিতে আরেকটা চলতেছে। তো এই ছিল অবস্থা, ঘটনা। তো আমরা যদি খেয়াল করে দেখি যে m1 ভরের বস্তু, মানে সংঘর্ষের আগে m1 ভরের বস্তুর ভেলোসিটি ছিল u1 আর m2 ভরের বস্তুর ভেলোসিটি ছিল u2, তাহলে কি হবে, শুরুতে তাদের লিনিয়ার মোমেন্টামের যোগফল হবে কি m1 u1 প্লাস m2 u2। এটা হবে কি কলিশনের আগে এই দুইটা জিনিসের লিনিয়ার মোমেন্টামের যোগফল, m1 u1 প্লাস m2 u2, এটা হবে p1। দ্যাট মিনস কলিশনের আগে লিনিয়ার মোমেন্টামের যোগফল। আর কলিশনের পরে যেহেতু v1 আর v2 ভেলোসিটিতে চলতেছে, তো কলিশনের পরে m1 ভরের বস্তুর লিনিয়ার মোমেন্টাম হবে m1 v1, আর m2 ভরের বস্তুর লিনিয়ার মোমেন্টাম হবে m2 v2। তার মানে কি হবে m1 v1 প্লাস m2 v2। তো এটা হবে কি কলিশনের পরে লিনিয়ার মোমেন্টাম। এখন অ্যাকর্ডিং টু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল অফ মোশন, আমরা কি জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তাহলে যদি তাই হয়, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া যদি থাকে, তাহলে এই বি অবজেক্টটা এ অবজেক্টকে যে বলে ধাক্কা দিবে সেটা হচ্ছে এফ বি এ, আর এই অবজেক্টটা বি বস্তুকে যে বলে ধাক্কা দিবে সেটা হচ্ছে ধরলাম এফ এ বি। তাহলে এই দুইটা ফোর্স সমান হবে না, এই দুইটা ফোর্স কিন্তু সমান হবে এবং সমান এবং বিপরীত হবে। তো আমরা বলতে পারি এফ এ বি সমান সমান মাইনাস এফ বি এ, তাই তো? আচ্ছা, যদি তাই হয় আমাকে কেউ একজন নিউটনের সেকেন্ড লটা বলো তো। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো বল প্রয়োগ না হলে চিরকাল স্থির থাকবে আর চলমান চলমান পথে চলে থাকবে। এটা তো প্রথম ল, সেকেন্ড ল বলতে বলছি। গতির দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা তৃতীয় সূত্র। স্যার সংঘর্ষরত দুটো বস্তুর মানে সংঘর্ষের আগে এবং পরে তাদের ভরবেগ অলওয়েজ সেম থাকে। এই তো কনজারভেশন অফ প্রিন্সিপাল, মানে এটা তো ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি বলতে চাচ্ছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি? স্যার কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, সূত্রটা। দ্যাট মিন্স কোন বস্তুর যে ভরবেগের পরিবর্তন
সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক। আচ্ছা, পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ডিপি পি যদি হচ্ছে মোমেন্টাম হয়, তাহলে ডিপি বাই ডিটি এটা কি টাইমের সাথে 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 ভরবেগের পরিবর্তনের হার না? জি স্যার। তাহলে ডিপি বাই ডিটি সমান সমান এফ, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। সেকেন্ড জি স্যার। তো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক। তো ডি পিএবি ডিভাইডেড বাই ডিটি, আর এটা কি হবে ডিপিবিএ ডিভাইডেড বাই ডিটি, এবং একটা একটার সাথে কি হবে মাইনাস। আচ্ছা, সো আমরা যদি এটাকে আগে নিয়ে আসি তাহলে কি হবে ডিপি এবি ডিভাইডেড বাই ডিটি প্লাস ডিপি বিএ ডিভাইডেড বাই ডিটি সমান সমান 0। তার মানে আমরা আসলে বলতে পারি যে যেহেতু পি সমান সমান কি হবে, পি সমান সমান এম এ স্যার। হ্যাঁ পি সমান সমান পিএ প্লাস পিএবি প্লাস পিবিএ, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের ফাইনালি আমরা যেটা পাইলাম ডিপি বাই ডিটি সমান সমান 0, এই একটা ইকুয়েশন পাইছি। এখন যদি আমি এই দুই পাশে ইন্টিগ্রেট করি, এই পাশে ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেট করলে পি আসবে, তাই তো। জি স্যার। ডিপি বাই ডিটি কে ইন্টিগ্রেট করলে পি আসে, আর 0 কে ইন্টিগ্রেট করলে কি আসে, 0 কে ইন্টিগ্রেট করলে কি আসে, 0 কে ইন্টিগ্রেট করলে 0 আসে, ঠিক আছে। সরি, কনস্ট্যান্ট আসে, তাই না। কারণ কি আমরা কি জানি, ধরো পি কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয় ডিপি বাই ডিটি, আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো হয় জিরো স্যার। কনস্ট্যান্ট কে জিরো ডিফারেন্সিয়েশন, কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে যদি 0 হয় তার মানে কি 0 কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট আসে, তার মানে কি Constant পি হবে। সমান সমান হবে কনস্ট্যান্ট। তার মানে যেটা বোঝা গেল যে পি যাকে আমরা বলতেছিলাম লিনিয়ার মোমেন্টামের যোগফল, সেটা কি সব সময় সমান, মানে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম এটা হচ্ছে সব সময় সমান। সো p1 is equal to p2, সো p1 সমান সমান m1 u1 plus m2 u2 প্লাস সমান সমান p2 সমান সমান কি হবে m1 b1 plus m2 b2। তার মানে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম এটা হচ্ছে সব সময় সমান। সো এটাই হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম। তো এই টাইপের ম্যাথ ছিল যেগুলো বাল্যকালেও তোমরা পড়ছো, যে টু বডিজ অফ masses 40 kg and 60 kg are moving opposite to each other with velocities 10 meter per second and 5 meter per second respectively. At a time they collide. After the collision, the bodies are combined to form a single body. With what velocity the combined body will move? এখানে m1 m2 দেওয়া আছে, u1 u2 দেওয়া আছে, তো এবং বলা হয়েছে কলিশনের পরে দুইটা বস্তু একত্র হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি v1 v2 মিলে তারা একটা ভেলোসিটিতে হয়ে গেছে, মানে v হয়ে গেছে। তো বলছে যে ওই v এর মানটা কত সেটা বের করতে হবে। আমার মনে হয় তোমরা এটা পারবা, আমি তোমাদের উপর ভরসা করে ম্যাথটা ছাড়া দিলাম, না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলবে। স্যার আমাদের কি কালকের পর থেকে ক্লাস হবে? কালকে ক্লাস হবে, এখন কালকের পরে কবে ক্লাস হবে সেটা আমি জানি না, সেটা তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবা, ঠিক আছে। আর আমরাও যদি কোনো এক্সট্রা ক্লাস করি, ঠিক আছে, তাহলে সেটাও জানিয়ে দেবো। স্যার আপনার কি মেকানিক্স এর পরে আর কোনো টপিকস আছে আমাদের ফিজিক্স? না না, আরো কি পড়তে চাও? না না স্যার, সেটা বলতে তাইলে তো স্যার আমাদের কালকে ক্লাস করলে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা বস্তু যখন হচ্ছে অ্যাঙ্গুলার পথে চলে তখন তার মধ্যে যে মোমেন্টামটা তৈরি হয়, ঠিক আছে, রোটেশনাল মোশনের কারণে যে মোমেন্টাম তৈরি হয় সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা হচ্ছে কেমন, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি গুণ করো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম চলে আসে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাকে প্রকাশ করা হয় এল দ্বারা, এল ইজ ইকুয়াল টু আই ক্রস ওমেগা। আবার অ্যাঙ্গুলার মোমেন্টামকে অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কেমন,
সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামকে যদি আমরা লিনিয়ার মোমেন্টামের সাথে যদি আমরা r গুণ করি তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা পাওয়া যায়। মানে ধরে নিলাম যে একটা অবজেক্ট হচ্ছে এরকম একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, m ভরে একটা অবজেক্ট, এটা ওমেগা বেগে ঘুরতেছিল, ঠিক আছে। তো এরকম একটা অবস্থা যদি তৈরি হয় তাহলে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যে মানে এখানে একটা মোমেন্ট অফ ইনারশিয়া তৈরি হবে i, সো i ইনটু ওমেগা যদি করি তাহলে আমাদের মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম l ইনটু l পাওয়া যায়। তো এটাকে এরকমও করা যায় যে এখান থেকে এই অবজেক্ট থেকে এই অ্যাক্সিস পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে দূরত্ব r বলি। সো r ক্রস p, r ক্রস p লিনিয়ার মোমেন্টামকে ওই অবজেক্ট যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে সেখান থেকে ওই অবজেক্টের মানে অ্যাক্সিস থেকে ওই অবজেক্টের যে দূরত্ব আর এটার সাথে লিনিয়ার মোমেন্টামকে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে পাওয়া যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। দ্যাট মিন্স এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক, যে লিনিয়ার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু r, দ্যাট মিন্স ব্যাসার্ধ ভেক্টর ক্রস p লিনিয়ার মোমেন্টাম। সো এটাকে অনেক সময় এরকম লেখা যায় l ইজ ইকুয়াল টু mbr, কজ হবে না সাইন হবে? স্যার এটা স্টেটাস আছে। ঠিক আছে, এবং এটা কিন্তু sir. কখনোই p cos r লেখা যাবে না, ঠিক আছে, কেয়ারফুল। l ইজ ইকুয়াল টু সবসময় r ক্রস p, কখনোই p cos r না। p ক্রস r যদি দাও তাহলে সেটা কিন্তু ভুল হবে, কারণ ভেক্টর গুণফল কি করা যায় না, একটা একটার সাথে এক্সচেঞ্জ করা যায় না। p cos r দিলে অবশ্যই আগে একটা মাইনাস আসবে। সো অ্যাকর্ডিং মানে সিমিলারলি অ্যাঙ্গুলার মোমেন্ট লিনিয়ার মোমেন্টামের মতো অ্যাঙ্গুলার মোমেন্টামও কিন্তু কনজার্ভড, ঠিক আছে, কোন একটা সিস্টেমে অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকে। আচ্ছা, সো আরেকটা টার্ম আমরা পড়বো সেটা হচ্ছে টর্ক, যদিও এটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছি। টর্কটা কি? টর্ক হচ্ছে ঘূর্ণন বল। হ্যাঁ, যে কোন একটা অবজেক্ট যদি কোন একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে তাহলে সেখানে এক ধরনের টর্ক উৎপন্ন হয়, এক ধরনের ঘূর্ণন বল, জি, যেটা স্যার। ইমতিয়াজ বললো। রেডিয়াস ফোর্স আর টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও ইজ ইকুয়াল টু কি r ক্রস f, তাই না? স্যার। টাও ইজ ইকুয়াল টু স্যার এটাও তো সাইন থিটার একটা ইয়ে আছে। হ্যাঁ, এটাও সাইন থিটাই হবে। হ্যাঁ, আর টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। টর্কের একক নিউটন মিটার। জি, স্যার। এটা মাত্রা হবে কি নিউটনের m মাত্রা, l স্কয়ার t ইনভার্স 2। হ্যাঁ, ml স্কয়ার t ইনভার্স 2। আচ্ছা, এরপরে কি মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া is defined concerning specific rotation axis. মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি ভরের মতো কাজ করে, রোটেশনাল ম্যাস বলা যাইতে পারে। মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাস টাইমস দ্য ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস স্কয়ার্ড। মানে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে আই সমান সমান m ইনটু r স্কয়ার। m হচ্ছে ওই বস্তুর ভর আর r হচ্ছে ওই বস্তু থেকে অ্যাক্সিস অফ রোটেশনের যে দূরত্ব সেটার স্কয়ার, ঠিক আছে। সো mr স্কয়ার, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াকে ফিজিক্যালি জিনিসটা কি বলা যায়, যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে ম্যাস যে ভূমিকা পালন করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেই ভূমিকাটা পালন করে। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? এটা হচ্ছে সেম জিনিসই, যে লিনিয়ার মোমেন্টাম যেরকম কনজার্ভ থাকে একটা সিস্টেমে, আইসোলেটেড সিস্টেমে, অ্যাঙ্গুলার মোমেন্টামও, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও একটা আইসোলেটেড সিস্টেমে ফিক্স থাকবে বা কনজার্ভ থাকবে যদি কোনো এক্সটার্নাল টর্ক এখানে অ্যাপ্লাই না করা হয়। যদি কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না করা হয় তাহলে একটা সিস্টেমের জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। সো আমরা জানি l ইজ ইকুয়াল টু i ওমেগা, এটা আমরা একটু আগে দেখলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু i ক্রস i ওমেগা। তো এখন আমি যদি ডিফারেন্সিয়েট করি এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনের উভয় পাশে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, dl বাই dt আর dt i ওমেগা। দ্যাট মিন্স টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন যদি করি,
এখন কোন একটা সিস্টেমের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি সবসময় ফিক্স না? তো মোমেন্ট অফ ইনার্শিয়া আই যদি ফিক্স থাকে তো সেটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি হবে? ডিএল বাই ডিটি সমান সমান আই ডি ওমেগা। ওমেগা বাই ডিটি। এখন ওমেগা তো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো অ্যাঙ্গুলার কোন একটা ভেলোসিটিকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? ভেলোসিটিকে টাইম দিয়ে ভাগ করলে কি আসে? অ্যাক্সেলারেশন। আবার ধরেই না। ঠিক আছে, অ্যাক্সেলারেশন। হ্যাঁ ভেলোসিটিকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে আসবে অ্যাক্সেলারেশন। সো এখানে এই ক্ষেত্রে যেটা আসবে সেটা হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ভেলোসিটিকে টাইম রেডিয়াল পার সেকেন্ড স্কয়ার স্যার এটা অ্যাঙ্গুলার হুম রেডিয়াল পার সেকেন্ড স্কয়ার যেটা আসে মানটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন স্যার ওই আলফার মান যেটা আলফা দেওয়া যায় যেটা আমরা ডিনোট করি ওইটা স্যার হ্যাঁ আলফা। So d omega by dt is equal to alpha. That means angular acceleration. So dl by dt সমান সমান কি আসছে? I alpha। মানে কোন একটা জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়াকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দ্বারা গুণ করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে dl by dt। মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ইউনিট কি স্যার? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে ওই রেডিয়ান বলা যায় রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, রেডিয়াস পার সেকেন্ড। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ইসের ক্ষেত্রে নিউটনের যে সেকেন্ড ল ছিল সেই সেকেন্ড লটা কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তন বর্গের পরিবর্তন আর প্রযুক্ত বর্গের বলের পরিবর্তন সমানুপাতিক। উপযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমান হবে। এখন নিউটনের লটা যদি অ্যাঙ্গুলার ক্ষেত্রে বলো তাহলে কি হবে? ঠিক আছে, এটা তো রৈখিক ক্ষেত্রে ছিল, রৈখিক মোশনের ক্ষেত্রে ছিল। অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড লটা কি হবে? বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। টর্কের সমানুপাতিক। টর্কের সমানুপাতিক। হ্যাঁ, বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তাইলে এখন দেখো এই যে ডিএল বাই ডিটি এটা কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার না? জি স্যার। আচ্ছা তাহলে ডিএল বাই ডিটি এটা সমান সমান আমরা কি লিখতে পারি? আই লিখতে পারি, মানে সরি টাও লিখতে পারি। টাও 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 জি স্যার টর্ক। টর্ক তার মানে টর্ক টাও ইজ ইকুয়াল টু আই আলফা। এখন বলা হয়েছে কি যে যদি কোন একটা সিস্টেমে আইসোলেটেড সিস্টেমে এক্সটার্নাল টর্কের মান হয় 0, এক্সটার্নাল টর্কের মান যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে আই আলফা সমান সমান 0 বা ডিএল বাই ডিটি সমান সমান 0 লিখতে পারি না? স্যার এটার মান কোন ক্ষেত্রে গিয়ে শূন্য হবে? মানে আমি এই যে যখন আমি বলতেছি যে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা, তখন আমরা কি বলতেছি যে কোন একটা আইসোলেটেড সিস্টেমে এক্সটার্নাল টর্কের মান যদি 0 হয় তাহলে ওই সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় সমান থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টের শূন্য দিয়েছে। হ্যাঁ, তো কোন একটা আইসোলেটেড সিস্টেমে ডিএল বাই ডিটি দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সটার্নাল টর্ক, এটাই তো এক্সটার্নাল টর্ক তাই না? জি স্যার। এটার মান যদি 0 হয় তাহলে টাউ ইজ ইকুয়াল টু 0 মানে কি? ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। সো ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেখান থেকে এল এর মান কি হবে? এল এর মান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে। তার মানে কি যে কোন একটা আইসোলেটেড সিস্টেমে এক্সটার্নাল টর্কের মান যদি 0 হয় তাহলে সেই সিস্টেমের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মান সবসময় 0 হবে। শূন্য। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ আছে যে a boy weighing 40 kg is revolving at an angular velocity of 6 rpm in a merry-go-round around a circular path of 20-meter radius. Determine the angular momentum of the boy. So এই ম্যাথটাও তোমাদের উপর ছেড়ে দিলাম, না পারলে নেক্সট ক্লাসে করে দেব। স্যার এই ম্যাথগুলো পারা যাবে এগুলো তো। এরপর আমরা কেপলারস লটা পড়বো, যেটাও তোমরা আসলে অলরেডি পড়ছো। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। স্যার এইগুলো আমরা বাংলাতে পড়ে আসছি সবগুলো, এখন ইংলিশে জন্য খুলে লাগে। জি স্যার এই আর কোনো কিছু না।
বিজ্ঞানী জোহান্স কেপলার 1619 সালে গ্রহের গতি সংক্রান্ত 3টা সূত্র দেয়। তো সেই 3টা সূত্রটা কি? প্রথম সূত্র ল অফ ইলিপস, সেটা কি? প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন ইলিপস উইথ দ্য সান অ্যাট ইটস ফোকাস। সেটা কি বলা হচ্ছে যে সব গ্রহ সূর্যকে ফোকাসে রেখে, উপবৃত্তাকার হ্যাঁ উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। হ্যাঁ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ল অফ ইলিপস, উপবৃত্তাকার সূত্র। মানে প্রত্যেকটা গ্রহই সূর্যকে কি করে, একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। এটা যে কোনো গ্রহের জন্য সত্য। আচ্ছা, এরপরে কি? ল অফ এরিয়া, ক্ষেত্রফলের সূত্র। দ্য লাইন কানেক্টিং দ্য সান টু এ প্ল্যানেট। ধরো এখানে একটা সূর্য আছে, এখানে সূর্য আছে, আর এখানে একটা প্ল্যানেট আছে। তো দ্য লাইন কানেক্টিং দ্য সান টু এ প্ল্যানেট, এই প্ল্যানেট থেকে ওই সান পর্যন্ত যে লাইনটা, এই লাইনটা সবসময় সুইপস ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম। মানে ধরো এখানে ছিল, তার ঠিক 5 মিনিট পরে এখানে আসছে, তাহলে এখানে একটা এরিয়া তৈরি হয়েছে না? আচ্ছা, ধরো এই যে এখানে আমি আইটা দেখাই। ধরো এখানে একটা প্ল্যানেট ছিল, তো এখান থেকে একটা লাইন টানলাম, ঠিক 5 মিনিট পরে ওই প্ল্যানেটটা এখানে আসছে, তো এখানে একটা লাইন টানলাম, তাহলে এখানে একটা এরিয়া তৈরি হয়েছে না? আচ্ছা, এই এরিয়ার যে ক্ষেত্রফল হবে, হ্যাঁ, আবার ধরলাম যে প্ল্যানেটটা এখানে আছে, এখান থেকে এই যুগ গেল, আবার 5 মিনিট পরে ধরো সে এখানে গেছে, এখান থেকে এই যুগ গেল, তাহলে এই যে এখানে একটা এরিয়া হবে না? তো বলা হয়েছে যে যদি ইকুয়াল টাইম হয়, ইকুয়াল টাইমে এই প্ল্যানেট যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে এবং সেই ডিস্টেন্সে যাওয়ার পরে যদি আমি দুই জায়গা থেকে দুইটা ইটা নিয়ে লাইন টেনে একটা ক্ষেত্রফল আঁকি, তাহলে সবসময় এই এরিয়াটা সমান হবে। ঠিক আছে, এই জন্য বলা হয় দ্য লাইন কানেক্টিং দ্য সান টু এ প্ল্যানেট সুইপস ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল টাইম, সবসময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগছে, ততক্ষণে সে যতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে, এইখান থেকে এইটুকু যেতে যদি একই সময় লাগে, তাহলে সে এখানে সমান ক্ষেত্রফল তৈরি করবে। স্যার ওই সেম প্ল্যানেটই? হ্যাঁ, সেম প্ল্যানেটই। মানে একটা প্ল্যানেট তো যেহেতু উপবৃত্তাকার পথে ঘুরে, সো স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু বের হচ্ছি স্যার। হ্যাঁ, ওকে। সো কোনো জায়গায় মানে স্যার একটু হ্যাঁ, তোমাকে পারমিশন দিয়েছি। কোনো জায়গায় তো কি হবে, কোনো জায়গায় হয়তো ওই যে এখান থেকে এইটুকু আসতে যে সময় লাগবে, এখান থেকে এইটুকু যেতে একই সময় লাগবে, এরকম ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এরপর হচ্ছে ল অফ টাইম। দ্য স্কোয়ার অফ দ্য অরবিটাল পিরিয়ড অফ এ প্ল্যানেট is proportional to the cube of the mean distance from the sun. মানে হচ্ছে একটা প্ল্যানেটের অরবিটাল পিরিয়ড বা টাইম পিরিয়ড যেটা, সেই টাইম পিরিয়ডের স্কোয়ার, সেটা কি হবে? টাইম পিরিয়ড মানে কি? একটা প্ল্যানেট মানে সে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে তার যে সময় লাগে, সেটা হচ্ছে তার অরবিটাল পিরিয়ড। সেই অরবিটাল পিরিয়ডের স্কোয়ার, এটা প্রপোর্শনাল টু কার সমান হবে? যে কিউব অফ দি মিন ডিস্টেন্স ফ্রম দ্য সান। এই যে এইটা আছে, এই যে প্ল্যানেটটা আছে, প্ল্যানেট থেকে সানের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স এক এক জায়গায় এক রকম। তো এটা যদি মেইন ডিস্টেন্সটা বের করতে পারো, মানে সবগুলো জায়গার ডিস্টেন্স যোগ করে যদি মেইন ডিস্টেন্সটা বের করতে পারো, তাহলে সেই মেইন ডিস্টেন্সের কিউবের সাথে একটা প্ল্যানেটের অরবিটাল পিরিয়ডের মানে অরবিটাল পিরিয়ডের স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দা মেইন ডিস্টেন্সের কিউব হবে। ধরো কোন একটা ইসের ক্ষেত্রে, কোন একটা প্ল্যানেটের ক্ষেত্রে হয়তো যদি টাইম পিরিয়ড বেশি হয়, তাহলে তার ক্ষেত্রে মেইন ডিস্টেন্সও বেশি হবে। আবার কোন একটা প্ল্যানেটের ক্ষেত্রে টাইম পিরিয়ড যদি কম হয়, সেক্ষেত্রে মেইন ডিস্টেন্সও কম হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই ফর্মুলাটা, হ্যাঁ বলো। ডিস্টেন্সটা 3 গুণ হলে আর মানে আচ্ছা টাইমটা 2 গুণ হলে যা? এটা অ্যাকচুয়ালি মানে সবগুলা প্ল্যানেটের এরকম মানে টাইম পিরিয়ড কত লাগতেছে আর ডিস্টেন্স কত, সেগুলা ক্যালকুলেট করেই ফর্মুলাটা বানানো হয়েছে। ঠিক আছে, এবং দেখা গেছে যে সবগুলা প্ল্যানেটই সেম রুল মেনে চলে। মানে এইটা কিন্তু খুবই বড় জিনিস, চিন্তা করতে পারতেছ?
সব প্ল্যানেটে একেবারে সেম রুল মেনে চলে। একটা স্যার এটা planet- কি কেপলার সূত্রটা দিয়ে গেছিল না প্রথম? হ্যাঁ হ্যাঁ, কেপলার দিয়ে গেছিল। তো মানে ব্যাপারটা হচ্ছে, চিন্তা করতে পারো যে সূর্য থেকে আমাদের পৃথিবী যতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স অনুযায়ী পৃথিবী সূর্যকে একবার অতিক্রম করতে যে সময় লাগে সেটা যে ফর্মুলাতে চলে, আবার শনি গ্রহ একই ফর্মুলাতেই চলে। মানে সব গ্রহ উপগ্রহ সব হচ্ছে সেম ফর্মুলাতে চলতেছে, এবং যার কারণে কিন্তু এই ফর্মুলাটা, মানে যার কারণে এরকম একটা ইকুয়েশন বের করা গেছে। যদি সেম ফর্মুলাতে না চলতো তাহলে কিন্তু আর ইকুয়েশন বের করা যাইতো না। সো টি ইজ ইকুয়াল টু আর কে কিউব, যেখানে কেটাকে বলা হয় কেপলারস কনস্ট্যান্ট। সো দ্যাট মিন্স ফর্মুলাটা আসবে টি ইজ ইকুয়াল টু আর কে কিউব। সো এখানে একটা মেথড আছে, ইফ দ্য অরবিটাল রেডিয়াস অফ দ্য মার্স is 1.52 times greater than the Earth. Orbital radius, মঙ্গল গ্রহের অরবিটাল রেডিয়াস পৃথিবীর অরবিটাল রেডিয়াসের চাইতে 1.52 গুণ যদি হয়, then how much time is taken by the Mars to complete one rotation around its orbit? তাহলে মার্সের একবার ঘুরে আসতে কত সময় লাগবে, দ্যাটস টাইম পিরিয়ড কত। সো যেহেতু পৃথিবীর সাপেক্ষে বলছে, সো পৃথিবীর টাইম পিরিয়ড কত এটা তো তোমরা জানোই, তাই না? জানো না? পৃথিবীর অরবিটাল পিরিয়ড কত? 365। 365, ঠিক আছে। আর ওই 365 ধরলে হবে, 365 ধরবা। 365 6 ঘন্টা আছে। হ্যাঁ, আর এখানে যে এই রেডিয়াসের পার্থক্য কতটুকু, রেডিয়াসের মানে রিলেশন কেমন সেটা তো দেয়া আছে। সো সেক্ষেত্রে মার্সের জন্য টিটা বের করে ফেলতে হবে। অবশ্য মানে খুবই সহজ সূত্র, T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার সমান সমান কি হবে, R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। পারবা না এটা করতে? জি স্যার, ম্যাথগুলো সহজ আছে এই মেকানিক্স। আচ্ছা, আমরা এই যে মানে ক্লাসিক্যাল মেকানিক্স রিলেটেড এই যে গ্র্যাভিটেশনাল ল পর্যন্ত পড়ে আজকে ছেড়ে দিব। হ্যাঁ, এরপর হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এটা তো তোমরা সবাই জানো, বাচ্চাকালে পড়ছো এগুলা, যে বিজ্ঞান মানে নিউটনের আপেল পড়ার সূত্র, আপেল পড়ার কাহিনী আর কি। আপেল পড়ার কাহিনী আর না বলি আমি, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে এই ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এবং যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই গ্র্যাভিটেশনাল মানে আকর্ষণ করা দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় তখন সেটাকে বলা হয় গ্র্যাভিটি। আচ্ছা, তো এই যে ফোর্স যেটা কাজ করে দুটো অবজেক্টের মধ্যে, দিস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা প্রোডাক্ট অফ দেয়ার ম্যাসেস, এদের ভরের গুণফলের সমানুপাতিক, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কয়ার অফ দা ডিসটেন্স বিটুইন দেম। এই ভরটা হচ্ছে কেমন, মানে এই বলটা হচ্ছে এরকম যে ওই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো আমরা লিখতে পারি F is proportional to m1 into m2, আরেকটা হচ্ছে F is proportional to 1 by r square. সো ফাইনালি যেটা আসবে F is proportional to m1 m2 divided by r square. এখানে যে প্রপোর্শনালি কনস্ট্যান্টটা আছে, এখানে মানে প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট আনা যায়, যে কনস্ট্যান্টকে বলা হয় জি। জি মানে হচ্ছে কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে মানে কোনো কারণে কোনোভাবেই এই 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 জি এর মানে কখনো পরিবর্তন হওয়া পসিবল না। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার মান কত কত বলো, জি এর মান কত? 9.81 কি এটা বড় জি, ছোট জি না। বলো ক্যাপিটাল জি এর মান কত? মনে নাই কারোর? 6.673 into 6.673 into 10 inverse 11 নিউটন, 10 inverse to মিটার স্কয়ার। হ্যাঁ 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। স্যার বেজাল লাগে যায়। আচ্ছা, সো এটাকে বলা হয় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। F is equal to g m1 by m2 divided by
আর স্কয়ার। আর এটা 9 এর সূত্র স্যার। এই যে এখানে একটা ম্যাথ আছে, ডিটারমাইন দ্য force of gravitational attraction between the earth and a 70 kg physics student if the student is standing at sea level a distance of 6 into 3 10 to the power 6 meter from the earth center. এই ম্যাথগুলো তোমরা পারবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, একটু পরে যেতে পারো, ইফতার সময় হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে যা আছে স্যাটেলাইটের একটু কথাবার্তা আছে, আর এরপর আমরা হচ্ছে এখানে একটু জিনিসপত্র অ্যাড হবে আর কি। স্যার ওই যে সিনিয়র নাকি একটা স্যাটেলাইট স্যার কি হবে? নষ্ট হয়ে গেছে, ওটার কি অবস্থা স্যার?